খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকের এখন মাঠের শোতে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাটিং নিয়ে। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলছিলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে আলোচনা করবো, আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসলে ভাই, আমরা বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলতে যাব। তার আগে গতকালকের একটা আয়োজন নিয়ে একটু কথা বলতে চাই। লিওনেল মেসিকে আমরা দেখেছি ভারত সফরে এসেছেন, সেখানে সচিন টেন্ডুলকারের সঙ্গে তার দেখা। অ্যাজ এ স্পোর্টস পার্সন এই ধরনের রিউনিয়নগুলো যখন দেখেন বা এই ধরনের কোলাবোরেশনগুলো যখন দেখেন, তখন কেমন লাগে? দেখেন, মেসি তো ফুটবলের আর অনেকেই পছন্দের একজন ফুটবলার, তো অবশ্যই ফুটবলের সর্বকালের সেরা, ক্রিকেটের সর্বকালের সেরা। সেটাই তো, এটা তো অবশ্যই ভালো লাগছে এবং এটাই স্বাভাবিক। যখন বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা টিম, আমিও গিয়েছিলাম খেলা দেখতে। তো যেহেতু আমিও আসলে আর্জেন্টিনার ফ্যান, তো এটা ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই ধরনের সেলিব্রিটি, এই ধরনের স্টার বাংলাদেশ থেকে কখন হবে? আপনারা কখন তৈরি করবেন? আপনারা এখন তৈরি করার কাজটা শুরু করেছেন, আমরা আস্তে আস্তে সেদিকে যেতে যাচ্ছি। বাংলাদেশে এই মানের স্টাররা কখন তৈরি হবে? এটা তো আসলে ফুটবলটা তো আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা স্পোর্টস। ক্রিকেটটা আসলে হয়তো আমরা খুব অল্প সংখ্যক দেশ খেলে, তার মধ্যে সচিন টেন্ডুলকার তো আসলে সবাই চেনে। সাকিব আল হাসান কিন্তু আমাদের দেশের হয়ে প্রায় 12-13 বছর নাম্বার 1 অলরাউন্ডার ছিল সবগুলা ফরম্যাটেই। কিন্তু আসলে ফুটবলটা তো বেশি জনপ্রিয়। আপনি যদি দেখেন যে বাংলাদেশে আমরা এখন এক নাম্বার স্পোর্টস যদি ক্রিকেট বলি, তারপরেও আমি মনে করি যে ঢাকার বাইরে যদি আপনি ফুটবল খেলা, রিসেন্টলি তো ফুটবল খুবই জনপ্রিয়তা পেয়েছে হামজা ওরা আসার কারণে। আগে ছিল, আমরা যখন ছোটোবেলা ছিলাম 96, 97, 95-এর কথা বলছি, যে তখন মোহামেডান আবুয়ানির খেলা হলে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ থাকতো। তো মাঝখানে সেই জলুসটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার এসেছে। তো ফুটবলটা তো আসলে ডিফারেন্ট গেম। এটা আমি বলবো যে সবাই খেলতে পছন্দ করে, অল্প সময়ের খেলা, সবাই এনজয় করে। আমরা ক্রিকেটাররাও কিন্তু আর কি ওয়ান মাপে ফুটবল খেলে থাকি। তো ওই ধরনের স্টার যদি বাংলাদেশ থেকে আসতে হয়, আসলে এটা একমাত্র আল্লাহই বলতে পারবে যে আসলে ওই। কিন্তু আপনারা স্টার মেকিং এর কাজটা শুরু করেছেন। আসলে আপনারা এখন আপনি কোচিং করাচ্ছেন, এখন এক সময় ক্রিকেট খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, এখন কাজটা করছেন হচ্ছে ক্রিকেটার তৈরি করার। ন্যাশনাল টিমের সঙ্গে আপনি কোচিং করাচ্ছেন। একটু আপনার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই। যারা আসছে তাদেরকে আপনারা কিভাবে পাচ্ছেন? এদের মধ্যে কেমন সম্ভাবনা দেখেন গ্লোবাল স্টার হওয়ার মতো? না দেখেন, যেহেতু আমি কোচিংটা কি মনে করি যে আমি কিভাবে প্লেয়ার হয়েছি। আমি যে সেই মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়েছি, ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেঁটে এসেছি ওয়াইদ স্যারের সাথে। আমার কোচ ওয়াহিদুল গনি স্যার ছিলেন, তো স্যারকে আমরা ফলো করতাম, যে স্যার আমাদের যেইভাবে বলতেন আমরা ওইটা শোনার চেষ্টা করতাম, করার চেষ্টা করতাম। তো এখন আপগ্রেড হয়ে গেছে। আমাদের সময় এক ধরনের ক্রিকেট ছিল, এখন কিন্তু আপগ্রেড হয়ে গিয়েছে। যেহেতু সবগুলা ফরম্যাট, আমাদের সময় শুধু টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট ছিল, এখন কিন্তু 2006-07 থেকে টি-20 ক্রিকেটটা এসেছেন। রিসেন্টলি লাস্ট 3-4 বছর টি-10 ক্রিকেট এসেছেন। তো এখন ক্রিকেটটা আসলে আর ফ্র্যাঞ্চাইজি বেস হয়ে গিয়েছে। আগে কিন্তু শুধু আমরা টেস্ট খেলার জন্য কিন্তু বসে থাকতাম, বা ওয়ানডে খেলা দেখার জন্য, ইন্টারন্যাশনাল ম্যাচ দেখার জন্য। এখন কিন্তু সবাই ফ্র্যাঞ্চাইজি খেলাগুলো নিয়ে বেশি আগ্রহ থাকে, যে বিশেষ করে লাস্ট 17 বছর ধরে আইপিএল হওয়াতে, আইপিএলের কারণে প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়াল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে। তো প্লেয়ার তৈরি কি আমি যেহেতু শুরু করেছি, আমার সেকেন্ড কেরিয়ারটা আমি চিন্তা করছিলাম যে আমি কোচিং লাইনে আসবো খেলা ছাড়ার পরে। তো সেই কারণেই আসলে লেভেল 3 করেছিলাম 3 বছর আগে। সেটা আসলে বুলবুল ভাইয়ের কারণেই হয়েছিল। আবুধাবিতে হয়েছিল, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এখন যেটা আমি চেষ্টা করছি, আমাকে রিসেন্টলি জাস্ট একটা সিরিজ হলো যে আমি ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি। আমি মনে করি যে আমাদের এই টিমে, বিশেষ করে টি-20 টিমটাতে যদি দেখি, যে অনেকগুলা প্লেয়ার আছে যে গ্লোবালের সুপারস্টার হওয়ার মতন। পারভেজ ইমন,
তানজিম তামিম, তানজিম সাকিব, এই আর কি আমি সবাই আছেন। আমি এই তিনটা নাম এই কারণে বললাম যে তারা রিসেন্টলি খুবই ভালো করছেন এবং তাদের পোটেনশিয়াল আছে যে আসলে গ্লোবাল সুপারস্টার হওয়ার মতো। রাইট, আসল ভাই আপনার এক্সপেরিয়েন্স এবং হচ্ছে এই প্লেয়ারদের নিয়ে আমি আরও আপনার সঙ্গে আরও আলাপ করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে। আসল ভাই, আমরা আয়ারল্যান্ড সিরিজ এবং আপনার কোচিং নিয়ে কথা বলবো, তার আগে এখন রিসেন্টলি আপনারা যে ঐচ্ছিক ক্যাম্পটা করালেন বাংলাদেশের কয়েকজন ব্যাটারকে নিয়ে, সার্টেন কয়েকজন ব্যাটারকে নিয়ে, ওখানে আপনারা বেসিক্যালি কোন কোন জিনিসগুলো তাদেরকে শেখাতে চেয়েছেন? হ্যাঁ, এই প্রথম আমি বলবো যে আসলে হেড কোচ ফিল সিমন্স একটা চমৎকার প্র্যাকটিস সেশন করিয়েছেন। যদিও আমরা পাকিস্তান সিরিজে যাওয়ার আগে আমাদের টিমটা প্রায় 1 মাসের মতন একটা ট্রেনিং করে গিয়েছিল, তারপর আমরা পাকিস্তানে যে 2টা টেস্ট ম্যাচ উইন করেছিলাম। খুব চমৎকার প্রিপারেশন ছিল। তো এই প্রিপারেশনটা, এই 7 দিনের যে প্রিপারেশনটা ছিল ব্যাটসম্যানদের, আসলে দেখেন আমরা যারা ছোট বলেন বড় বলেন, আমরা 2 ধরনের ট্রেনিং করে থাকি। আচ্ছা, হয় ডিফেন্স, আদারওয়াইজ জাস্ট বড় শট। মাঝখানে যে আমাদের নিচে খেলে গ্যাপে খেলে যে জাস্ট ক্রিকেটিং শট, সিঙ্গেলস বলেন, গ্যাপের শট, 4 মারা, ওই জিনিসগুলো আমরা খুব কম প্র্যাকটিস করে থাকি। আচ্ছা। তো ফিল সিমন্স এই 7 দিন আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে, যেমন তানজিম তামিম এবং সাইফ এবং পারভেজ ইমন, এই 3 জন যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আসলে ম্যাক্সিমাম ট্রাই করানো হয়েছে যে আসলে আউটসাইড দ্য অফ স্টাম্প বলাররা কিন্তু বল করবে আপনার 4 নাম্বার 5 নাম্বার স্টাম্পে নতুন বলে। তো ওই বলগুলাই কিভাবে আপনার পয়েন্ট কাভার মিড অফ এই জায়গাগুলো দিয়ে নিচে নিচে মারা যায়। যদি আপনি যখন পারফেকশন হয়ে যাবে যে না আমি গুড লেন্থ বলটাকে আমি নিচে মারতে পারবো, ওই বলটাইকে আমি আবার ওভার দ্য টপও মারতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আসলে প্রত্যেকটা প্লেয়ার প্রায় 1.5 ঘন্টা করে এক একটা পেয়ারকে আমরা সময় দিয়েছি। প্লেয়ারকে আপনারা 1.5 ঘন্টা করে সময় দিয়েছেন? পার পেয়ারকে আমরা 1.5 ঘন্টা। আমরা কিন্তু শুরু করতাম আর কি, দেখা যেত যে একটা শুরু করতাম, শেষ করতাম প্রায় 7টা 7:30টার সময়। তো প্রত্যেকটা প্লেয়ার আর দুইজনকে 1.5 ঘন্টা করে সময় দিয়েছি আমরা এই 7টা দিন। আমি মনে করি যে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন কোচ, যে এই ট্রেনিংগুলো আমরা খুব কম করে থাকি স্কিল ডেভেলপ করার জন্য, যে শর্টস ডেভেলপ করার জন্য, যে এক একটা প্লেয়ারকে আমরা ধরে ধরে এই শর্টসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করিয়েছি। তো আশা করব যে তারা সামনের বিপিএলে তাদের এই প্র্যাকটিসটা কাজে লাগবে। আমরা ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের কথা বলতে পারি আসলে, বিশেষ করে সোহান, জাকির, এই প্লেয়ারদের আপনি এখন যেটা বলছেন যে ফিফথ স্ট্যাম্পে বলগুলো খেলার মধ্যে আমার মনে হয় তাদের দুর্বলতাটা আমরা সবসময় বেশি দেখি। তারা সবসময় একটা পাশে খেলতে চান, লেগ সাইডে খেলতে চান বেশি। এই টাইপের শটগুলো আপনি কাভার ড্রাইভের কথা বলছেন বা করার কথা বলছেন, ফিফথ স্ট্যাম্পের বলগুলো খেলার ক্ষেত্রে ওদের দুর্বলতাটাই বেশি থাকে। ওদেরকে নিয়ে কি আলাদা কোনো কাজ হয়েছে কিনা, নাকি এই ট্রেনিং এর মধ্যে ওনারাও ছিলেন? না, ওরাও ছিল। জাকির, শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, প্রায় 8 জন ক্রিকেটার ছিলেন। এই 8 জন ক্রিকেটার প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করানো হয়েছে। এবং দেখেন, প্রত্যেকটা প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে আসে তারা কিন্তু পারফরমেন্স করে আসে। লাইক জাকির আলী অনেক, সে কিন্তু যখন এসেছেন বাংলাদেশ টিমে তার আগে কিন্তু 3 বছর প্রচুর রান করেছেন সব জায়গায়, ফার্স্ট ক্লাস ক্রিকেট, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, সব জায়গায় কিন্তু সে রান করে তারপর বাংলাদেশ টিমে এসেছেন। এবং সে বাংলাদেশ টিমেও কিন্তু পারফর্ম করেছেন 3টা ফরম্যাটে শুরুর দিকে। রিসেন্টলি একটু খারাপ সময় যাচ্ছে। এটা আমার মনে হয় ভাই, ওই যে ইন্টারন্যাশনাল স্টেজে যখন ক্রিকেটাররা আসে, অন্যরা সবাই তো রিড করে আসে, রাইট, তাই না? অ্যানালাইসিস করেই আসে। তো সবাই তো আসলে ইমপ্রুভ করে, শুধু আমরা ইমপ্রুভ করছি না, প্রত্যেকটা টিমই ডেভেলপ করছে। তো এই জায়গায় আপনাকে যত তাড়াতাড়ি আপনার দুর্বলতাগুলোকে আপনি অ্যাডজাস্ট করবেন এবং আপনার স্ট্রং পয়েন্টে আপনি ওয়েট করবেন, তখনই আপনি সাকসেসফুল হবেন। তো জাকিরের আমি আশা করি যে একটু খারাপ সময় গিয়েছিল, কিন্তু লাস্ট আর কি আয়ারল্যান্ড সিরিজে আমি বলবো যে যেহেতু আমি আয়ারল্যান্ড সিরিজেই ঢুকেছি বাংলাদেশ টিমে, যেহেতু সে 2টা টেস্ট ম্যাচে খেলেনি, ওই 2টা টেস্ট ম্যাচে কিন্তু সে চমৎকার প্র্যাকটিস করেছেন। একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন টি-20-তে। হ্যাঁ, টি-20-তে একটা ম্যাচ আসলে এনাফ না, আমি মনে করি যে আরেকটু যদি খেলতে পারতো। তো তার জন্য বড় মঞ্চ আমি মনে করি যে বিপিএলটাতে সে অপরচুনিটি পাবে সবগুলা ম্যাচ খেলার, এবং সে রাইট ট্র্যাকই চলে আসবে, এটা আমার বিশ্বাস।
রাইট। আসল ভাই, আমরা এই বছরটায় বাংলাদেশ দল টি-20তে কেমন কাটালো সেটি একটু দেখতে চাইবো। বাংলাদেশ দল আপনি আসার পর কেমন করছে ব্যাটিংয়ে সেটাও একটু দেখতে চাইবো। একই সঙ্গে বাংলাদেশের এই বিশ্বকাপ সামনে আছে, বিপিএল আছে, এই সব কিছু নিয়েই আপনার সঙ্গে আমরা আলাপ করব। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। অবশ্যই। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা আলোচনা করছি বাংলাদেশের ব্যাটিং নিয়ে, আর আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আসল ভাই, আমরা জানছিলাম যে আপনার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছিলেন। একটু টেকনিকের বাইরেও ক্রিকেট খেলাটা অনেকটাই ব্রেইনের খেলা। তো আমাদের ক্রিকেটারদেরকে আমরা অনেক সময় মাঠে আসলে সঠিক সময়ে সঠিক কাজটা করতে দেখি না। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কাজ করছেন ক্রিকেটারদের সঙ্গে? না, অবশ্যই আপনার ফিজিক্যাল এবং ফিজিক্যাল থেকে আমার কাছে মনে হয় যে মেন্টালি যারা যত স্ট্রং তারাই আসলে বেশি সাকসেসফুল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনি যদি দেখেন যে সাকিব আল হাসান পুরা কেরিয়ারটা, হ্যাঁ সে প্রচুর ট্রেনিং করে, আমরা হয়তো দেখি না, কিন্তু তার ট্রেনিংয়ের থেকে কিন্তু আমরা যখন ছিলাম দেখেছি যে সে মেন্টালি অনেক স্ট্রং ছিল, যে খেলাটা নিয়ে ভাবাটা, ভিজুয়ালাইজেশন করাটা, যে আমি কার বল খেলবো, কার এগেনস্টে খেলছি, কোন মাঠে খেলছি, এই যে অ্যানালাইসিসগুলো আপনার ব্রেনকে যদি আপনি আগে থেকে দেন এবং খেলা দেখেন, আপনি যদি প্র্যাকটিস অত নাও করেন, আপনি যদি খেলা দেখেন বা আপনি যদি খেলা নিয়ে ভাবেন, আপনার কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকবে। আচ্ছা। তো ওইসব বিষয় নিয়ে তো অবশ্যই আমরা আলাপ করছি প্লেয়ারদের সাথে। এখনকার ক্রিকেটাররা প্রচুর ট্যালেন্টেড, যেহেতু আসলে তাদের জন্য কঠিনও, এটা আমাদের মানতে হবে যে একই মাসে আপনার 3টা ফরম্যাটের খেলা, টেস্ট ক্রিকেট থেকে আপনার চলে যেতে হয়, দেখা যায় যে টি-20 থেকে পরে আবার ওয়ানডে, এই যে ফরম্যাটগুলো চেঞ্জ করার জন্য আপনাকে মেন্টালি অনেক স্ট্রং হইতে হবে। সেই কারণে অবশ্যই প্লেয়াররা এইগুলো নিয়ে ভাবছেন, যত তাড়াতাড়ি তারা ডেভেলপ করতে পারবেন ততই তাদের জন্য ভালো। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। রাইট। একই সঙ্গে একটু আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। আয়ারল্যান্ড সিরিজের আগে আপনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এই সময়টাতে আপনি বাংলাদেশের পরিবেশটা কেমন দেখেছেন? ড্রেসিং রুম পরিবেশ, বাংলাদেশের কোচিং কালচার, ক্রিকেটারদের মেন্টালিটি, আমাদেরকে একটু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। দেখেন, যেহেতু আমি এই টিমে 12 বছর খেলেছি এবং 2 বছর নেতৃত্ব দিয়েছি সবগুলো ফরম্যাটে, বাইরের থেকে হয়তো অনেকে অনেক কথা বলে, কিন্তু সব সময় আমি মনে করি যে আমাদের সময় যেই কালচারটা ছিল, বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা এখনও সেমই আছে। হয়তোবা রেজাল্ট খারাপ হলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে আসলে আমাদের ড্রেসিং রুমের কালচার হয়তোবা ভালো না, এটা টোটালি বাইরের থেকে এই জিনিসগুলো মানুষ বলে থাকে। যেহেতু আমি খেলেছি এবং আমি এই সিরিজে ছিলাম, আমার কাছে মনে হয় যে আমাদের সময় যা ছিল এখনো তাই আছে। এখনো কি তাই থাকার কথা? সময়ের সঙ্গে সঙ্গে তো একটু উন্নত হওয়ার কথা বা একটু না, change হওয়ার তাই কথা। কেন বলছি, কারণ আমাদের সময় কিন্তু উন্নতই ছিলাম আমরা, এমন না যে আমরা খারাপ ছিলাম। আমাদের সময় দেখেন, আমরা যখন ঢুকেছিলাম হয়তোবা আমরা এক্সপিরিয়েন্স ছিল না, এখন প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু ড্রেসিং রুম কিন্তু একই থাকা উচিত, আর কি কালচার কিন্তু একই থাকা উচিত আমাদের। কারণ আমাদের ওইখানেও কিন্তু এমন না যে আমরা বাজে টিম ছিলাম। আমাদের সময় আমরা যদিও 47 ম্যাচ জিততে পারিনি 99 ওয়ার্ল্ড কাপের পরে, তারপরে থেকে 2004 থেকে কিন্তু আমরা এভরি সিরিজে একটা বড় টিমকে হারিয়েছি। আমার কাছে মনে হয় যে কালচার একই থাকা উচিত, অবশ্যই ডেভেলপ হবে, ভালো জিনিসগুলা বেশি হবে, সেই জিনিসগুলাই আমার কাছে সেমই লেগেছে, আর খারাপ কিছু আমার কাছে লাগেনি। মানুষ যেটা বাইরের থেকে যেটা আমরা বলে থাকি, এখন প্লেয়ারদের জন্য কিন্তু কঠিন, লাইফটা কিন্তু অনেক কঠিন। আমাদের সময় রাত 8টা এবং রাত 10টা নিউজের জন্য আমরা ওয়েট করতাম, সকালবেলা নিউজ পেপারের জন্য ওয়েট করতাম, কিন্তু লাস্ট 15 বছর যদি দেখি, 13 বছর যদি দেখি, যে এখন সোশ্যাল মিডিয়া আসাতে কিন্তু এভরি সেকেন্ড আমরা কি করছি এটা সবাই জেনে যাচ্ছি। তো এইটা কিন্তু কঠিন একটা প্লেয়ারের জন্য, প্রাইভেসি। আমরা দেখেন এই যে 7 দিন যে ট্রেনিংটা করলাম, স্কিল ট্রেনিং, এখানে কিন্তু প্লেয়ারদের 1.5 ঘন্টা ট্রেনিং হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে দেখবেন যে শুরুর দিকে ফার্স্ট রাউন্ড প্লেয়ারদের অত কমফোর্টেবল তারা ফিল করেনি, যেহেতু তারা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা ইমপ্রুভ করেছেন। তো আমাদের এখন কন্টেনাররা কি করে, যে ওই যে প্রথম রাউন্ডটা যে খারাপ হয়েছে ওইটা নিয়ে কিন্তু নিউজ হচ্ছে যে সে ইমপ্রুভ করতে পারছে না। তো এই জিনিসগুলো কিন্তু কঠিন, এক একটা প্লেয়ারের জন্য কঠিন।
তারপরেও তারা চেষ্টা করছেন ভালো। আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে খুবই এনজয় করেছি, কারণ কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, যেহেতু মুশফিকের ডেবু আমার সামনেই হয়েছিল লর্ডসে, তার 99 টেস্ট এবং 100তম টেস্টে ছিলাম আমি, প্রথম বাংলাদেশি ক্রিকেটার খেললেন এবং 100 করেছেন 100তম টেস্টে। মমিনুলের টেস্ট কেপটা আমি পরিয়েছিলাম গলে। তো ওভারঅল এবং যারা আছেন সবার সাথে ডোমেস্টিক ক্রিকেটে খেলেছি, ওভারঅল আমি বলবো যে আমার এই সময়টা খুবই এনজয় করেছি। রাইট, আসল ভাই প্রথম সিরিজটাও আপনি এনজয় করেছেন, বাংলাদেশ দল বেশ ভালোভাবেই জিতেছে টেস্ট এবং টি-20 সিরিজে। এরপরে আপনার মিশনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো সেই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন আপনারা এর মধ্যে এই ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে নিশ্চয়ই শুরু করে দিয়েছেন। এর মাঝখানে একটা বিপিএলও আছে, আপনাদের নজর নিশ্চয়ই সেখানেও থাকবে, সেখান থেকে যদি এক্সট্রাঅর্ডিনারি কাউকে পিক করা যায়। তারপরেও আপনাদের যে টিমটা আছে এখন, এই টিমটা নিয়েই তো আপনারা ধারণা করা যায় যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। এই টিমটা নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে কেমন সম্ভাবনা দেখেন? দেখেন, প্রত্যেক আইসিসি ইভেন্টে যাওয়ার আগেই কিন্তু আমাদের হোম সিরিজ বলেন, অ্যাওয়ে সিরিজ বলেন, আমরা ভালো করি। এবারও যদি দেখি যে 2025 সালটা কিন্তু আমাদের টি-20 সিরিজ যদি দেখি যে আমরা 5টা সিরিজ উইন করেছি, তো 50%-এর বেশি ম্যাচ জিতেছি। তো সেই জায়গায় আমাদের গ্রুপটা একটু স্ট্রং গ্রুপ, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড আছে, তার সাথে নেপাল এবং ইটালি। নেপাল এই ফরম্যাটে কিন্তু ভালো ক্রিকেট খেলে থাকেন, আমরা দেখছি লাস্ট 2-3 বছর ধরে তারা ভালো করছেন। তো আমাদের সেকেন্ড রাউন্ডে যেতে হলে ডেফিনেটলি এই 3টা টিম আর 4টা টিমের মধ্যে 2 নাম্বার টিম হয়ে যেতে হবে। তো সেই লক্ষ্য তো আমাদের সবারই আছে। আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি অবশ্যই সম্ভব। আমাদের ব্যাটারদের ওই অ্যাবিলিটিটা আছে কিনা? অবশ্যই আছে। আমি মনে করি যে দেখেন 2025 সালটা যদি দেখেন যে আমাদের টপ 4 ব্যাটসম্যান, বিশেষ করে লিটন, সাইফ হাসান, তানজিম তামিম এবং পারভেজ ইমন, তারা কিন্তু এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচে কিন্তু একটা 50 করছেন, বড় 50 করছেন। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এই জিনিসটাই যদি এভরি থার্ড ইনিংস না হয়ে যদি সেকেন্ড ইনিংস হয়, তাহলেই কিন্তু আমরা মনে করি যে আমাদের পারফরমেন্স ধারাবাহিকভাবে হবে এবং আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের বলাররাও খুব ভালো করছেন। যদিও ট্রু উইকেটে আমরা এই আয়ারল্যান্ডের সাথে কিন্তু ক্রিকেট বোর্ড একটা ভালো জিনিস করেছে যে ভালো উইকেট দিয়েছেন, যেটা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন আমি মনে করি। বিপিএলটা খুব ইম্পর্টেন্ট হবে, যে ওয়ার্ল্ড কাপে ভালো করার পিছনে বড় একটা অবদান থাকবে বিপিএলের, যদি তারা ভালো উইকেট দেয়। যেহেতু শুরুটাই করছে আসলে সিলেট থেকে চিটাগাং, ওই জায়গাগুলো কিন্তু ভালো উইকেট হয়। তো আমি আশা করব যে প্রত্যেকটা টিম 10 থেকে যারা আর কি টপ 4-এ যেতে পারবে না, তারা 10টা ম্যাচ খেলতে পারবে। যারা টপ 4-এ যাবে 11টা ম্যাচ, যারা সেমিফাইনাল ফাইনাল খেলবে তারা 12-13টা ম্যাচ খেলবে। তো এই 12-13টা ম্যাচে যদি প্রত্যেকটা টিম, আমি আশা করব যে তারা 170 থেকে 200 রান করছেন আগে ব্যাটিং করে, এবং সেই রানগুলো আবার চেজ হচ্ছে, এরকম যদি 10-12টা ম্যাচের মধ্যে 7-8টা ম্যাচ এরকম হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমরা আর কি ওয়ার্ল্ড কাপে খুব ভালো রেজাল্ট করব। রাইট, ছোট্ট করে একটু আমাদেরকে বাংলাদেশের মিডল অর্ডারটা নিয়ে বলবেন, ওখানে কি একটু ক্রাইসিস থেকে যাচ্ছে কিনা? হ্যাঁ, নাম্বার 6-7 এই জায়গাটাতে যারা খেলছেন, লাইক নুরুল হাসান, সোহান, জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি, এই 3জন দেখেন জাস্ট 5-6টা ম্যাচ আগেই কিন্তু আফগানিস্তানের সাথে 3টা ম্যাচই নুরুল হাসান সোহান নট আউট ছিল, 3টা ম্যাচই আমরা উইন করেছিলাম। শামীম পাটোয়ারির রেকর্ডও যদি দেখি যে অনেকগুলো ইনিংস আছে যে অসাধারণ খেলেছেন। জাকির আলীও প্রুভেন প্লেয়ার। তো এই 3জনই আমি মনে করি যে বিপিএলটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এই জায়গায় তারা ফর্মে থাকাটা। কারণ অবশ্যই বিপিএলে যদি ভালো এমন কোনো প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি খেলে, তখন হয়তো সিলেক্টররা চিন্তা করবেন, কিন্তু রাফলি আমার কাছে মনে হয় যে যারা লাস্ট 1 বছর ধরে খেলছেন তাদের নিয়ে বিবেচনা করবেন সিলেক্টররা। এক্স্যাক্টলি, এবং আমরাও আশা করব এই যারা প্লেয়াররা আছেন আপনাদের সান্নিধ্যে এসে তারা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে নিতে পারবেন এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।